Welcome to my class 10 life science class. My dear students, last episode আমরা বংশগতি চ্যাপ্টারের একবারে শেষ পর্যায়ে বিভিন্ন এক্স লিঙ্কড ডিজিজ নিয়ে আলোচনা করছিলাম। এক্স লিঙ্কড ডিজিজের মধ্যে আমরা হিমোফিলিয়া নিয়ে আলোচনা করেছিলাম। আমরা দেখেছিলাম তিন প্রকারের হিমোফিলিয়া, হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি, হিমোফিলিয়া সি, এবং কোন কোন ফ্যাক্টরের অভাবে, যেমন হিমোফিলিয়া এ হচ্ছে ফ্যাক্টর 8 বা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টরের অভাবে এটা হয়। হিমোফিলিয়া বি আমরা দেখেছিলাম এটাকে ক্রিসমাস ডিজিজ বলা হয়, ফ্যাক্টর 9-এর অভাবে হয়। হিমোফিলিয়া সি সেটা ফ্যাক্টর 11-এর অভাবে হয়, প্লাজমা থ্রম্বোপ্লাস্টের অ্যান্টিসিডেন্ট যেটা আছে। এক্ষেত্রে আমরা যেটা এখন উল্লেখ করবো, আগের দিন আমরা ক্রসও করেছিলাম। হিমোফিলিয়া যে বংশগতিগতভাবে কীভাবে সঞ্চারিত হয় আমরা দেখেছিলাম, যে পুরুষদের ক্ষেত্রে হেমিজাইগাস, এবং কিভাবে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনের মাধ্যমে ক্রিস ক্রস উত্তরাধিকার সূত্রে কিভাবে ওই পিতার থেকে কন্যা সন্তান, কন্যা সন্তান থেকে পুত্র সন্তান, এইরকমভাবে বা পুত্র প্রপৌত্রী এরমভাবে ট্রান্সফার হয়। আমরা একটা ক্রস করেছিলাম, দেখেছিলাম। আজকে আমরা আরও দু একটা ক্রস করে নিয়ে কালার ব্লাইন্ডনেস আরও একটা, যে অর্থাৎ বর্ণান্ধতা, আর একটা এক্স লিঙ্কড ডিজিজের মাধ্যমে দেখব সেটা। তাহলে হিমোফিলিয়ার জায়গায় আগের দিন আমরা কী করেছিলাম, আগের দিন আমার যতদূর মনে পড়ছে যে মা স্বাভাবিক এবং বাবা আক্রান্ত, এইটা করেছিলাম। আমরা আজকে নতুন একটা ক্রস করতে চেষ্টা করি হিমোফিলিয়ার ক্ষেত্রে। আমরা দেখি 2 নম্বর কেসটার ক্ষেত্রে মাকে, অর্থাৎ স্ত্রী যে, তাকে আমরা কী করছি না, বাহক, তার সাথে আমরা ক্রস করছি কার, আমরা ক্রস করছি পিতা হচ্ছে স্বাভাবিক, পিতা হচ্ছে স্বাভাবিক। এবার এটা যদি ক্রস করা হয় তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এটাকেই যদি আমরা মেল এবং ফিমেল আকারে চেকার বোর্ডের সাহায্যে করি তাহলে আমরা কি দেখতে পাবো, দেখে নাও। তাহলে মেইনলি আমরা এরকম একটা ঘর কাটলাম, এদিকে দিলাম মেল, এদিকে দিলাম ফিমেল। মেল যেদিকে দিয়েছি তাহলে সেদিকে কি রাখবো না, ওই এক্স এইচ আর ওয়াই, আর এইদিকে কি রাখবো, ফিমেলের দিকে এক্স ক্যাপিটাল এইচ আর এক্স স্মল এইচ। যদি ক্রস করে দেখা হয় তাহলে দেখা যাবে এই কন্যা সন্তানটা স্বাভাবিক, পুত্র সন্তান স্বাভাবিক, এটা হবে বাহক, এবং এটা অবশ্যই হবে এফেক্টেড। তাহলে দেখো, কন্যা সন্তান বা স্ত্রী যখন, মা যখন প্যারেন্টাল অর্গানের মধ্যে বাহক থাকছে, তখন সেটা পুত্রদের মধ্যে 50% চান্স থাকছে কি না, আক্রান্ত হওয়ার। তাহলে আমরা এটাকে এরকমভাবে বলতেই পারি, এইটা হচ্ছে আক্রান্ত, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক, আর এটা হচ্ছে বাহক। তাহলে কন্যা সন্তানদের মধ্যে কেউ কিন্তু আক্রান্ত হচ্ছে না যদি মা বাহক থাকে। দেখা যাচ্ছে আক্রান্ত হচ্ছে পুত্র সন্তান 50%, আর 50% হচ্ছে স্বাভাবিক, কিন্তু কেরিয়ার হিসাবে থাকতে পারে। একইভাবে আমরা যদি এটাকে অন্যভাবে ঘুরিয়ে দেখি, যে একেবারেই ধরো স্ত্রী হচ্ছে সম্পূর্ণভাবে আক্রান্ত, আর অপরদিকে পিতা হচ্ছে স্বাভাবিক। তাহলে কি হবে, একইভাবে যদি আমরা চার্ট করে দেখি ব্যাপারটাকে,
এটার ক্ষেত্রে যেমন কনক্লুশন আমরা কি বলতে পারি যে 50% পুত্র আক্রান্ত আগেরটার ক্ষেত্রে, আর 50% কন্যা হচ্ছে বাহক ও 50% কন্যা হচ্ছে স্বাভাবিক। এইটার ক্ষেত্রে দেখো যদি আমরা আলাদা করে প্লেস করি, এদিকে মেল আর এদিকে ফিমেল, তাহলে ক্রস করলে যেটা দাঁড়াবে দেখো 100% পুত্র সন্তান আক্রান্ত হচ্ছে। দেখো দুটোই হচ্ছে আক্রান্ত। আর এখানে দেখো 100% কন্যা সন্তান হবে বাহক। এইটা আমরা দেখলাম হিমোফিলিয়ার ক্ষেত্রে ঠিক এরকমভাবে ক্রস করে বার করতে হয় কত শতাংশ আক্রান্ত, কত পার্সেন্টেজ অ্যাফেক্টেড আর কত পার্সেন্টেজ হচ্ছে নর্মাল। একইভাবে আমরা চলে যাব এবার কালার ব্লাইন্ডনেসের ক্ষেত্রে। দেখো হিমোফিলিয়াটা হচ্ছে এক্স লিঙ্কড ডিজিজ, একইভাবে কিন্তু কালার ব্লাইন্ডনেস যদি আমরা দেখি সেখানেও কিন্তু দেখবো এটা এক্স লিঙ্কড ডিজিজ, অর্থাৎ এক্স ক্রোমোজোমে অবস্থিত বিভিন্ন যে কনজেনিটাল ডিজিজ বা বংশগত সূত্রে আমরা দেখতে পাচ্ছি সেটা এক্স লিঙ্কের কোনো মিউটেশনের ফলে এক্স লিঙ্ক ক্রোমোজোমের এই ধরনের ডিজিজ উদ্ভূত হচ্ছে। আগের দিনই বলা হয়েছে ক্রিস ক্রস অধিকার, যেখানে ধরো মাতামহ বা গ্র্যান্ডফাদারের ক্ষেত্রে এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিনের বৈশিষ্ট্য কন্যার মাধ্যমে তার দৌহিত্র বা গ্র্যান্ডসানে চলে যাচ্ছে, অর্থাৎ গ্র্যান্ডফাদার থেকে তার ডটার এবং সেখান থেকে যাচ্ছে দৌহিত্র বা নাতিতে যাচ্ছে। এটাকেই বলা হচ্ছে ক্রিস ক্রস উত্তরাধিকার। তোমাদের আরও একটা ব্যাপার জেনে রাখা উচিত, যমজ সন্তান বা টুইন ব্যাপারটা, যেখানে দেখা যাচ্ছে একটি শুক্রাণু একটি ডিম্বাণু মিলনে উৎপন্ন জাইগোট থেকে যদি ওই মাঝখানে হাফ হয়ে যায়, অর্থাৎ জাইগোটটা মাঝখান থেকে ভেঙে গেল এবং সেখান থেকে দুটো আলাদা আলাদা অপত্য বা সন্তান উৎপন্ন হলো, তখন তাকে বলছে আইডেন্টিক্যাল টুইন। এরা দুটি পুত্র বা দুটি কন্যা এবং হুবহু দেখতে একরকমের হয়। অপরদিকে দুটি শুক্রাণু দুটি ডিম্বাণু মিলনে উৎপন্ন দুটি জাইগোট থেকে যদি দুটি শিশু উৎপন্ন হয় তাহলে তারা অসদৃশ বা নন আইডেন্টিক্যাল টুইন হয়। এরা কিন্তু একই রকমের দেখতে হয় না, এক্ষেত্রে দুটি পুত্র বা কন্যা অথবা একটি পুত্র একটি কন্যা জন্মায়। যমজ সন্তানের ক্ষেত্রে সেটা আমরা অবশ্যই উল্লেখ করব। এবার আমরা চলে যাচ্ছি কোথায় না কালার ব্লাইন্ডনেস। কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতার ক্ষেত্রে আমরা দেখব আমাদের চোখে রেটিনায় দুই ধরনের কোষ থাকে, একটা হচ্ছে রড কোষ এবং একটা হচ্ছে কোন কোষ, কোন সেল এবং রড সেল, আমরা আগে পড়ে এসেছি। এই যে কোন কোষ বা কোন সেলের মধ্যে এক ধরনের ফোটপসিন বলে রঞ্জক পদার্থ আছে। এই ফোটপসিন বা ধরো আয়োডপসিন, এই রঞ্জক পদার্থগুলো যে জিনের সঞ্চারণে বা যে জিনের প্রোটিন সিনথেসিসের ফলে তৈরি হয়, সেই জিনের প্রোটিন সিনথেসিসের সময় যদি কোনো মিউটেশন হয়, সেই ফোটপসিন যার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে যে জিন দ্বারা, তাহলে এই ধরনের কালার ব্লাইন্ডনেস দেখা যায়। কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতার ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো না কালার ব্লাইন্ডনেস ওই হিমোফিলিয়া রোগের মতোই এটাও একটা কি না এক্স লিঙ্কড ডিজিজ। তিন প্রকারের হয় কালার ব্লাইন্ডনেস অন দ্য বেসিস অফ কালার অর ভিউইং দ্য কালার। কি কি হয় না, একটা হচ্ছে লাল বর্ণান্ধতা, যাকে বলা হয় প্রোটানোপিয়া।
একটা হচ্ছে সবুজ বর্ণান্ধতা, যাকে বলা হয় ডিউটেরোনোপিয়া। আর একটা হয় নীল বর্ণান্ধতা। তবে বলে রাখি এই নীল বর্ণান্ধতা কিন্তু অটোজোমাল। এই ওপরের দুটো যেমন বেসিক্যালি আমরা দেখব এক্স লিঙ্কড, এইটা কিন্তু অটোজোমাল। 7 নম্বর ক্রোমোজোমের 7 নম্বর অটোজোমের মিউটেশনের ফলে হয়। তাহলে এই নীল বর্ণান্ধতার ক্ষেত্রে আমরা বলতে পারি ট্রাইটানোপিয়া। তাহলে আমরা দেখলাম প্রোটানোপিয়া, ডিউটারনোপিয়া এবং ট্রাইটানোপিয়া। এদের যে ডিজিজটা, যেমন প্রোটানোপিয়া, এক্ষেত্রে লাল রঞ্জক পদার্থ সেটা সিনথেসিস হতে পারে না। এই অসুখটাকে বলা হয় প্রোটানোম্যালি। প্রোটানোম্যালি। সবুজটার ক্ষেত্রে বলা হয় ডিউটেরোনোম্যালি। ম্যালি মানে হচ্ছে অ্যাবরেশন বা ত্রুটি, আর এটা হচ্ছে ট্রাইটানোম্যালি। ঠিক যেমনভাবে আমরা দেখেছিলাম হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে, বর্ণান্ধতার ক্ষেত্রেও ঠিক সেই রকমভাবেই আমরা দেখব, শুধু অ্যাব্রিভিয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। এক্স ক্রোমোজোমের ক্ষেত্রে রেসপেক্টে ধরো আমি প্রথমে বলছি মাতা হচ্ছে বাহক, তাহলে সেটাকে এইরকমভাবে লেখা হবে এক্স সি প্লাস। সি প্লাস মানে হচ্ছে ওয়াইল্ড টাইপ অ্যালিল অর্থাৎ স্বাভাবিক, আর সি মানে হচ্ছে এটা মানে বাহক হিসাবে, মানে যদি দুটোই সি হয় তাহলে হচ্ছে অ্যাফেক্টেড, যদি একটা সি প্লাস একটা সি হয় তাহলে হচ্ছে কী হবে না বাহক, আর যদি দুটোই সি প্লাস হয় তবে হচ্ছে আক্রান্ত। তার সাথে সাথে আমরা দেখব যে এটার ক্ষেত্রে এক্স সি প্লাস আর ওয়াই, এটাকে অনেক সময় ক্রোমোসোমাল অ্যাব্রিভিয়েশনে এইরকমভাবেও দেখানো হয় এক্স সি প্লাস এক্স সি, আবার এক্স এরকমভাবেও দেখানো হয়, এরকম সি প্লাস দিয়ে দেখালো হয়ে যায়, আর এটা ওয়াই এরকমভাবেও দেখানো যেতে পারে। যেহেতু এই জিনগুলো সবকটাই এক্স লিঙ্ক, তাই কোনো জিনই ওয়াই ক্রোমোজোমের মধ্যে অবস্থান করে না। ওয়াই ক্রোমোজোমের মধ্যে যে জিনগুলো অবস্থান করে তাদের বলা হয় হোল্যান্ড্রিক জিন। এবার দেখো এই যে এটার ক্ষেত্রে যদি আমরা ক্রস করি তাহলে কি দেখতে পাবো, তাহলে একইভাবে মেল আর ফিমেল করে দেখি আমরা চেকার বোর্ড ফর্মেশন করে। এদিক থেকে দেখা যাক মেল জিত দিচ্ছি যখন, তখন এক্স সি প্লাস আর এদিকে ওয়াই, আর এদিক থেকে হচ্ছে এক্স সি প্লাস আর এক্স সি। এবার দেখো এক্স সি প্লাস এক্স সি প্লাস, এখানে হচ্ছে এক্স সি প্লাস ওয়াই, এখানে হচ্ছে এক্স সি প্লাস এক্স সি ওয়াই। এইটা হচ্ছে মেন ব্যাপার দাঁড়ানো। তাহলে এখান থেকে দেখে বুঝতে পারছো যে কোথায় কি ধরনের কি লিখতে হবে। যেমন এটা হচ্ছে স্বাভাবিক, বাট এটা হচ্ছে আক্রান্ত, এটা হবে স্বাভাবিক। আবার এখানে কি হবে, এটা হচ্ছে স্বাভাবিক আর এটা হচ্ছে বাহক। ঠিক যেরকমভাবে হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে দেখেছিলাম, এটার ক্ষেত্রে ঠিক একইভাবে হবে, এমনকি শুধু অ্যাব্রিভিয়েশনটা চেঞ্জ হচ্ছে। আর একটা দেখিয়ে দিচ্ছি, যেমন ধরো আমি যদি বলি এখন যে এটা সম্পূর্ণ স্বাভাবিক অর্থাৎ স্ত্রী,
আর তার সাথে ক্রস হয়েছে পুরুষ যে হচ্ছে আক্রান্ত। আমি এটা চেকার বোর্ড করে করছি না, জাস্ট এমনি দেখিয়ে দিচ্ছি। XC প্লাস XC XC প্লাস Y XC প্লাস CXC আর XC প্লাস Y। তাহলে লক্ষ্য করে দেখা যাক যে দেখো এইগুলোর ক্ষেত্রে সবকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বাহক, আর এইটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি সবকটা ক্ষেত্রে দেখতে পাচ্ছি সুস্থ অর্থাৎ স্বাভাবিক। তার মানে আমরা একটা কথা বলতে পারি যে এটার ক্ষেত্রে কিভাবে আসছে। আচ্ছা, এটা আমি ভালো করে ক্রস চেক করেই দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে না অসুবিধা হয়। চেকার বোর্ড ফরমেশনই দেখাচ্ছি। আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম স্ত্রীর ক্ষেত্রে সম্পূর্ণভাবে হচ্ছে স্বাভাবিক, আর পুত্রের ক্ষেত্রে অর্থাৎ পুরুষের ক্ষেত্রে সম্পূর্ণভাবে আক্রান্ত। এক মিনিট পড়ছে। এদিকে আমি দিলাম হচ্ছে মেল আর এদিকে দিলাম ফিমেল। মেল এদিকে দেওয়া মানে এখানে অবশ্যই আমি কি লিখছি XC আর Y, আর এদিকে কি লিখছি XC প্লাস আর XC প্লাস। তাহলে হচ্ছে কি XC প্লাস XC মানে এটা হয়ে গেল বাহক, আবার XC প্লাস আর Y তার মানে এটা হলো স্বাভাবিক, আবার এখানে হচ্ছে XC প্লাস আর XC তার মানে বাহক, আবার XC প্লাস Y মানে হচ্ছে কি মানে হচ্ছে স্বাভাবিক। তাহলে আমরা দেখতে পেলাম যে 100% পুত্র হচ্ছে স্বাভাবিক, আর 100% এখানে অবশ্যই আমরা বলবো যে কন্যা হচ্ছে কি না বাহক। এই হচ্ছে কালার ব্লাইন্ডনেসের ক্ষেত্রে বললাম। এটা মেনলি তাহলে আমি কি বললাম না ফোটপসিন যে রঞ্জক পদার্থ অর্থাৎ মানুষের চোখের রং চেনবার ক্ষমতা, এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে বর্ণান্ধতার ক্ষেত্রে মানুষ রং চিনতে পারে না, লাল রং চিনতে পারে না, এটার ক্ষেত্রে লাল বর্ণান্ধতার ক্ষেত্রে সবুজ বর্ণান্ধতার ক্ষেত্রে সবুজ রং চিনতে অক্ষম হয়, নীল বর্ণান্ধতার ক্ষেত্রে নীল রং চিনতে অক্ষম হয়। সুতরাং এটা আমরা দেখতে পেলাম যে এই যে ফোটপসিন যে রঞ্জক পদার্থ থাকে সেটা লাল এবং সবুজ রঞ্জক পদার্থ সংশ্লেষের জন্য জিন মানুষের যে এক্স ক্রোমোজোমে তার মিউটেশনের ফলে হয়, আর নীল বর্ণান্ধতা অবশ্যই হচ্ছে কি না অটোজোমাল রেসপেক্টে আসে। এরপরে আমরা যেটা চলে আসছি আর এক্স লিঙ্কড নয়, সেটা হচ্ছে অটোজোমাল। আমাদের সিলেবাসে অটোজোমাল ডিজিজ হিসাবে একটা ডিজিজকেই ইনক্লুড করা হয়েছে যেটা আমাদের অত্যন্ত প্রাসঙ্গিক, আশেপাশে এখন অনেকের মধ্যেই আছে। দেখা গেছে যে প্রায় 10% সারা বিশ্বের মধ্যে প্রায় 10% ভারতবর্ষেই পাওয়া যায়। জিনিসটার নাম হচ্ছে থ্যালাসেমিয়া। এই থ্যালাসেমিয়াকে বলা হয় ভূমধ্যসাগরীয় রোগ। তাহলে আমরা চলে আসছি থ্যালাসেমিয়া। এই থ্যালাসেমিয়া রোগের কোয়েশ্চেন যেটা আসে কারণ লক্ষণ এইগুলো মেইনলি আমরা জানি আরবিসি বা রেড ব্লাড কর্পাসেল, এই রেড ব্লাড কর্পাসেলের মধ্যে হিমোগ্লোবিন থাকে।
হিমোগ্লোবিন মেনলি তৈরি হয় ফেরাস আয়ন, অর্থাৎ লৌহ বা আয়রন। এর অভাবে হিমোলাইটিক অ্যানিমিয়া হয় আমরা জানি। থ্যালাসেমিয়া রোগের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে এই লৌহ বা হিমোগ্লোবিন গঠনের জন্য চারটে অথবা দুটো, মানে দু ধরনের থ্যালাসেমিয়া, একটাকে বলে আলফা থ্যালাসেমিয়া, এর মধ্যে আবার মেজর মাইনার, আলফা থ্যালাসেমিয়া 1, আলফা থ্যালাসেমিয়া 2 এগুলো আছে। আর একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া মেজর মাইনার এগুলো আছে। আলফা থ্যালাসেমিয়া এই রোগটা হয় হিমোগ্লোবিনের জন্য দায়ী 16 নম্বর অটোজোম, অর্থাৎ 16 নম্বর অটোজোমের একটা মিউটেশন হয়, যার ফলে পলিপেপটাইড সিনথেসিস হয় না। চারটে পলিপেপটাইড সিনথেসিস হওয়া প্রয়োজন। সেই চারটে পলিপেপটাইড সিনথেসিসের যদি না হয়, বা দুটো হয় বা তিনটা হয়, তাহলে এই আলফা থ্যালাসেমিয়া দেখা যায়। আলফা থ্যালাসেমিয়াটা কন্ট্রোল হয় চারটে পলিপেপটাইড সিনথেসিসের মাধ্যমে, আর বিটা থ্যালাসেমিয়া কন্ট্রোল হয় দুটো। তাহলে আমরা এটা বলতে পারি এটার ক্ষেত্রে কত নম্বর? 11 নম্বর অটোজোম। 11 নম্বর অটোজোমের মিউটেশনের ফলে এই রোগটা ঘটে। থ্যালাসেমিয়া রোগের ক্ষেত্রে যেহেতু হিমোগ্লোবিনে লৌহ গঠিত হতে পারে না, তাই অক্সিজেন বহন ক্ষমতা তথা অক্সি হিমোগ্লোবিন গঠনের ক্ষমতা কমে যায়, এবং অক্সি হিমোগ্লোবিন গঠনের ক্ষমতা কমে যাওয়ার ফলে হিমোলাইটিক অ্যানিমিয়া দেখা যায় এবং শ্বাস প্রশ্বাসে অসুবিধা হয়। বারবার এই রোগের ক্ষেত্রে রক্ত চেঞ্জ করতে হয় ছোট বাচ্চাদের ক্ষেত্রে, এবং সেই জন্য বিবাহের পূর্বে থ্যালাসেমিয়া আছে কি না টেস্ট করিয়ে নিতে বলা হয় বর্তমানে। এটা অত্যন্ত প্রাসঙ্গিক। আলফা থ্যালাসেমিয়া বলো বা বিটা থ্যালাসেমিয়া বলো, এদের বিভিন্ন ফ্যাক্টর আছে। যেমন আলফা থ্যালাসেমিয়ার যে ডিজিজটা আমাদের সমাজে দেখা যায় হাইড্রপস ফিটালিস, আর বিটা থ্যালাসেমিয়ার যে ডিজিজটা দেখা যায় তার নাম হচ্ছে কুলিজ অ্যানিমিয়া বা কুলির অ্যানিমিয়া। তো যাই হোক, তোমাদের বইতে নিশ্চয়ই হয়তো বলা থাকবে। তাহলে এটা হচ্ছে মেনলি ওই অতিরিক্ত লৌহ সঞ্চয়, বারবার রক্ত পাল্টাতে হয়, তার ফলে দেহের মধ্যে অতিরিক্ত লৌহের সঞ্চয় ঘটে এবং যকৃৎ, হৃৎপিণ্ড, লিভার, হার্ট এইগুলো অ্যাফেক্টেড হয়। মূত্রের কালার চেঞ্জ হয়ে যায়, ইউরিনের কালার চেঞ্জ হয়ে যায় ডিউ টু ডিপোজিশন অফ হেভি আয়রন। এছাড়া আমরা দেখব হাড়ের বিকৃতি বা হাড়ের গঠনে বিকৃতি হয়, প্লিহার বৃদ্ধি হয়, স্প্লিনোমেগালি দেখা যায়। এছাড়া জন্ডিস, ক্লান্তি এই লক্ষণগুলো দেখা যায়। এটা অবশ্যই অটোজোমাল প্রচ্ছন্ন গঠিত রোগ, জিন গঠিত রোগ। মনে রাখতে হবে এটা হচ্ছে অটোজোমাল প্রচ্ছন্ন গঠিত রোগ। আগেরগুলো আমরা পড়েছিলাম এক্স ক্রোমোসোমাল প্রচ্ছন্ন, এটা হচ্ছে অটোজোমাল প্রচ্ছন্ন জিন গঠিত রোগ। এটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে 16 নম্বর অটোজোমের ক্ষেত্রে দুটো যে পৃথক জিন আছে, যেটা চারটে অ্যালিল বা চারটে পলিপেপটাইড দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, চারটে পলিপেপটাইড সিনথেসিস দ্বারা হয়, যেটাকে আমরা বলতে পারবো ধরো চারটের মধ্যে যদি দুটো অ্যালিলের মিউটেশন হয় তাহলে আমরা আলফা থ্যালাসেমিয়া মাইনর বলব। যদি চারটে অ্যালিলের মিউটেশন হয় তাহলে বলবো আলফা থ্যালাসেমিয়া মেজর। অপরদিকে এই 11 নম্বরের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ওই দুটোর মধ্যে যদি একটা চেঞ্জ হয়ে যায় তাহলে আমরা বলবো মাইনর, আর যদি দুটোই চেঞ্জ হয়ে যায় তাহলে বলবো মেজর। বিটা থ্যালাসেমিয়া মেজরের প্রভাবে কুলির অ্যানিমিয়া রোগ দেখা যায়। এইটার ক্ষেত্রে যেটা দেখা যায় কুলির অ্যানিমিয়া, আর এর মেজরের ক্ষেত্রে বিটা মেজর বলে দিতে রাখলাম। আর আলফা মেজরের ক্ষেত্রে যে রোগটা দেখা যায় সেটা হচ্ছে হাইড্রপস ফিটালিস। এটা যেহেতু অটোজোমাল ডিজিজ, তাই সেই অর্থে ভাবনা চিন্তার দরকার নেই যে সেটা মেলদের ক্ষেত্রে হবে না ফিমেলদের ক্ষেত্রে হবে। এই সকল জেনেটিক রোগের জন্য জেনেটিক কাউন্সেলিং করা প্রয়োজন। দেখে নাও, ধরা যাক কারোর ক্ষেত্রে আলফা থ্যালাসেমিয়া মেজর আছে আর আলফা থ্যালাসেমিয়া হয়তো কেউ বাহক। কীভাবে লেখা হয়? বাহক থাকলে এইরকমভাবে লেখা হয়, এটা হয়তো ফিমেল আর এইটা হয়তো মেল। মেলের ক্ষেত্রে দেখা গেল দুজনেই বাহক। তাহলে
এইটার ক্ষেত্রে কিভাবে ক্রসটা হয়, মেনলি ক্রস করার উপায় সম্ভব এই যে এই যেরকমভাবে আমরা চেকার বোর্ড করি ঠিক সেরকমভাবেই আমরা করব, দেখব। এখানে আমরা দিলাম মেল, এখানে দিলাম ফিমেল। এখানে তাহলে মেলদের ক্ষেত্রে আমরা কি লিখেছি, আলফা থ্যাল প্লাস আর আলফা থ্যাল, এখানেও আলফা থ্যাল প্লাস আর আলফা থ্যাল মানে আলফা থ্যালাসেমিয়া। তাহলে এখানে কি হবে, প্রথমটার ক্ষেত্রে আমরা বলতেই পারি এটা হবে হচ্ছে আলফা থ্যালাসেমিয়া প্লাস আর আলফা থ্যালাসেমিয়া প্লাস, তাহলে এটা হচ্ছে স্বাভাবিক। আবার তারপরটা হবে আলফা থ্যালাসেমিয়া প্লাস আর আলফা থ্যালাসেমিয়া, তাহলে এটা হবে বাহক। আবার এটার ক্ষেত্রে কি হবে, আলফা থ্যালাসেমিয়া প্লাস আর আলফা থ্যালাসেমিয়া, আর এটার ক্ষেত্রে হবে আলফা থ্যালাসেমিয়া এবং আলফা থ্যালাসেমিয়া। তাহলে দেখো হিসাব করে দেখা যাবে এদের মধ্যে বাহকের ব্যাপারটা হচ্ছে 50%, 50% হচ্ছে বাহক হবে, কে ছেলে বা কে মেয়ে এখানে লিখতে হবে। অপত্যদের মধ্যে 50% বাহক হবে, 25% এই যে এইটা হবে হচ্ছে আক্রান্ত, আর 25% হবে হচ্ছে স্বাভাবিক। এইভাবে মেনলি কি করা হয় না এই থ্যালাসেমিয়া রোগকে নির্ণয় করা হয়। একইভাবে যদি আমরা দেখি এটা দুটোই যদি স্বাভাবিক হয় তাহলে এক ধরনের হবে, একটা স্বাভাবিক হলে আরেক ধরনের হবে, এরমভাবে ক্রসগুলো করা হয়। জেনেটিক কাউন্সেলিংয়ের উপযোগিতা এখানে যে বিবাহের পূর্বে স্বামী বা স্ত্রীর মধ্যে কাদের থ্যালাসেমিয়া আছে সেটা জেনে তাহলে বিবাহের পরবর্তী সময় সন্তান ধারণের জন্য পরামর্শ নেওয়া। অর্থাৎ সেরকম সিচুয়েশন যদি দাঁড়ায় তাহলে ডক্টররা অবশ্যই জেনেটিক কাউন্সেলিংয়ের জন্য যেটা প্রেসক্রাইব করেন সেটা হচ্ছে বিবাহের পূর্বে উভয় পার্টনারের থ্যালাসেমিয়া বা অন্য কোনো জিনগত রোগ আছে কিনা দেখে নেওয়া। অর্থাৎ কোনো ব্যক্তির পরিবারে জিনগত রোগের ইতিহাস বিশ্লেষণ অ্যানালাইসিস করে এবং জেনেটিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ভবিষ্যৎ সন্তানের জিনগত রোগ হওয়ার সম্ভাবনা নির্ণয় করা, যাতে জিনগতভাবে সুস্থ স্বাভাবিক সন্তান জন্মলাভ করতে পারে। এটাই হচ্ছে জিনগত পরামর্শ। এক্ষেত্রে দেখা হয় যে সন্তান ধারণের সময় মাতা ও পিতার বয়সের পার্থক্য কীরকম, বয়সটা কীরকম, অন্যান্য জেনেটিক কাউন্সেলিংয়ের দ্বারা প্রিভিয়াস কোনো ডিজিজ আছে কিনা, কনজেনিটাল ডিজিজ বা জিনগত রোগ আছে কিনা সেটাও অনুধাবন করা হয়। এবং পরিবারে কোনো এই রকম কোনো ভ্রূণ হয়তো জন্মানোর সাথে সাথে মারা গেছে এই রকম ইতিহাস থাকলেও দেখে নেওয়া হয়, কোনো মিসক্যারিয়েজ হয়েছে কিনা এরকমও জেনে নেওয়া হয়। সেরকম হলে থ্যালাসেমিয়া সন্তান জন্মগ্রহণ হওয়ার সম্ভাবনা থাকলে অনেক সময় ভ্রূণ নষ্ট করে দিতেও ডক্টররা প্রেসক্রাইব করেন। সুতরাং জেনেটিক কাউন্সেলিংয়ের মাধ্যমে ভবিষ্যৎ সন্তান যাতে জিনগতভাবে রোগবিহীন হয় তা সুনিশ্চিত করাই একান্ত উদ্দেশ্য। পরীক্ষায় মাধ্যমিকে আসে জিনগত কাউন্সেলিং বা জেনেটিক কাউন্সেলিংয়ের সুবিধা এবং জেনেটিক কাউন্সেলিং বলতে কী বোঝো।